আপনি যদি আমার ভিডিওতে ক্লিক না করতেন তাহলে হয়তো আপনার ভবিষ্যৎটা অন্যরকম হতো। আপনার জীবনে যে ঘটনাগুলো চলছে বা আপনি যেভাবে চলছেন সেটা আপনাকে অন্য একটা সময় নিয়ে যেতে পারত। কিন্তু এখন আপনি আমার ভিডিওতে ক্লিক করেছেন, সেজন্য বর্তমানে নেওয়া আপনার প্রতিটা সিদ্ধান্ত ভবিষ্যতের প্রতিটা সিদ্ধান্তকেই প্রভাবিত করবে। এটাই হলো বাটারফ্লাই এফেক্ট। প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রায় 2 কোটি মানুষ মারা গিয়েছিল, কিন্তু আপনি জানেন কিনা জানি না, এই বিশ্বযুদ্ধ ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে শুরু হয়েছিল। একজন গাড়ির ড্রাইভার ভুল করে ডান দিকে না গিয়ে বাম দিকে চলে যান। যদিও এটা একেবারেই সাধারণ একটা ব্যাপার, কিন্তু সেই ড্রাইভার কি জানতো তার ছোট্ট একটা ভুলের কারণে বিশ্বযুদ্ধ শুরু হবে আর সেই যুদ্ধে এত মানুষ মারা যাবে? সত্যি বলতে আপনার প্রতিটা সিদ্ধান্তই পৃথিবীর কোনো না কোনো কিছুর সাথে সম্পৃক্ত। এটা এমন এক শক্তির সাথে সম্পৃক্ত যেটা আপনি কখনোই দেখতে পাবেন না, কিন্তু ঠিকই উপলব্ধি করতে পারবেন। 1914 সালের 28শে জুন হাঙ্গেরির রাজপুত্র তার সুন্দরী বউকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন। সেই গাড়ির ড্রাইভার ভুল করে ডান দিকে না গিয়ে বাম দিকে চলে যান। এই ভুলের কারণে তাকে এমন একটা ক্যাফের সামনে দিয়ে যেতে হয় যেই ক্যাফের সামনে যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। আর সেই ক্যাফেতেই বসেছিলেন গ্যাব্রিয়েলো পিনস্পো। এই গ্যাব্রিয়েলো পিনস্পো হাঙ্গেরির রাজাকে একদমই পছন্দ করত না। গ্যাব্রিয়েলো মূলত সার্বিয়ান, তবে সে সেদিন কোনো বিশেষ কাজে ক্যাফেতে আসেননি। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ তার স্যান্ডউইচ খেতে মন চাচ্ছিল, তাই তিনি সেই ক্যাফেতে বসে স্যান্ডউইচ খাচ্ছিলেন। যখন হাঙ্গেরির প্রিন্স আর তার বউ গাড়ি থেকে নামলো, ঠিক তখন গ্যাব্রিয়েলো সেটা দেখতে পেল আর সেই সুযোগে তার মনের ঝাল মিটিয়ে নিল। সেখানেই গুলি করে দুজনকে পৃথিবী থেকে একেবারেই সরিয়ে দিল। এই ঘটনার পুরো দোষ গিয়ে পড়ল সার্বিয়ার উপর। হাঙ্গেরি আর সার্বিয়ার মাঝে বিরোধ সৃষ্টি হলো। এবার হাঙ্গেরি ও সার্বিয়ার আশপাশের কিছু দেশ তাদের সাথে যোগ দিল। কেউ সার্বিয়ার পক্ষে থাকলো, আবার কেউ হাঙ্গেরির পক্ষে। আর এভাবেই শুরু হয়েছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ। আচ্ছা, যদি সেই ড্রাইভার সঠিকভাবে ডান দিক দিয়ে গাড়ি চালাতো তাহলে কিন্তু হাঙ্গেরির রাজপুত্র মারা যেত না, যার ফলে প্রথম বিশ্বযুদ্ধ আর হতো না। এদিকে 2 কোটি মানুষও মারা যেত না, আর প্রযুক্তির এতটা বিপ্লব হতো না। এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। আর এই কারণে আপনার জীবনে যা কিছু হচ্ছে সেগুলো কিন্তু কোনো অপ্রাসঙ্গিক বিষয় নয়। এগুলোই কোনো না কোনোভাবে আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করবে। এই বিষয়টা নিয়ে আমি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম, আর এই কারণে আমি মর্গান হাউসেলের একটা বই সেম অ্যাজ এভার অর্ডার করি। বইটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে পড়ি। এটা পড়ার পর আমার চিন্তা ভাবনা ব্যাপকভাবে পরিবর্তন হয় এবং এমন 6টা লেসন আমি এই বই থেকে শিখেছি যা আমার চিন্তা ভাবনাকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। নাম্বার 1, ইনভেস্ট ইন প্রিপেয়ারনেস, নট ইন প্রেডিকশন। বিশ্বের এক জনপ্রিয় জাদুকর হ্যারি হুডিনি তার সমসাময়িক সময়ে মানুষকে এমন সব জাদুর ট্রিক্স দেখিয়েছিলেন যেগুলো আগে কখনো কেউ দেখায়নি। তো একদিন তিনি স্টেজে এক শক্তিশালী পুরুষকে ডাকলেন। তারপর তিনি তাকে বললেন তার পেটে যাতে অনেক জোরে আঘাত করে, আর সেই শক্তিশালী পুরুষটাও তার পেটে অনেক জোরে আঘাত করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, হুডিনি এতে কোনো ব্যথাই পেলেন না। এই ঘটনার কিছুদিন পর তিনি তার স্টুডেন্টদের সাথে দেখা করলেন, কারণ তিনি সেদিন তাদেরকে কিছু ট্রিক্স শিখাবেন। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হুডিনি যখন তাদের ট্রিক্সের ব্যাপারে বলছিলেন, হোয়াইট হ্যাট নামে একজন পাতলা গড়নের ছাত্র মজার ছলে হুডিনির পেটে একটা ঘুষি মারল, আর সেই ঘুষি খেয়ে হুডিনি মাটিতে পড়ে যান। এর ফলে হুডিনির অ্যাপেন্ডিক্স ফেটে গিয়েছিল, আর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যে হুডিনিকে শক্তিশালী পালোয়ানও আঘাত করে ঘায়েল করতে পারত না, সেই হুডিনিকে সাধারণ একটা লিকে ছোট্ট ছেলে এক ঘুষি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিল। এখানে আসল বিষয়টা ছিল, হুডিনি যখন কাউকে স্টেজে ডাকতেন তখন তিনি নিজে প্রস্তুত থাকতেন, কিন্তু যেদিন হোয়াইট হেড তার পেটে আঘাত করে সেদিন তিনি অপ্রস্তুত ছিলেন। ক্যালিফোর্নিয়াতে প্রায় ভূমিকম্প হতো, তাই সেখানকার সরকার এই ব্যাপারে সবসময় প্রস্তুত থাকতেন। মূলত সেই কারণে তাদের ঘরবাড়ি সহ অন্যান্য সকল কিছুই ভূমিকম্পের কথা মাথায় রেখেই ডিজাইন করা হতো, আর এই কারণে ভূমিকম্পের ফলে তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হতো না। জনপ্রিয় লেখক
নাসিব তালিব বলেছিলেন, ইনভেস্ট ইন প্রিপেয়ারনেস, নট ইন প্রেডিকশন। জেফ বেজোসকে একবার একটা ইন্টারভিউতে বলা হয়েছিল, আগামী 10 বছরে কি কি পরিবর্তন হতে পারে। উত্তরে তিনি বলেছিলেন, আগামী 10 বছরে কি কি পরিবর্তন হবে সেটা তো আমি জানি না, তবে এটা বলতে পারি আগামী 10 বছরে কি কি পরিবর্তন হবে না। আমার কাছে মনে হয় আগামী 10 বছর পরেও মানুষ স্বল্প মূল্যে পণ্য এবং তাড়াতাড়ি ডেলিভারি পেতে চাইবে, আর সেজন্য আমি এই বিষয়গুলোর উপর ফোকাস করছি। 2009 সালে ওয়ারেন বাফেট তার বন্ধুকে সাথে নিয়ে ওমাহার একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই রাস্তাটা একেবারেই জনমানব শূন্য ছিল, আর রাস্তার পাশে দোকানগুলো একেবারেই খালি ছিল, শোরুমগুলোতে কোনো মানুষ নেই। এসব দেখে ওয়ারেন বাফেটের বন্ধু বলে, জানি না আমাদের ব্যবসা কোন দিকে যাচ্ছে। তখন ওয়ারেন বাফেট বললেন, আচ্ছা তুমি কি জানো 1962 সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ক্যান্ডি বারের নাম কি? তার বন্ধু বলল, না আমি জানি না। তখন বাফেট বলল, সিনিকার্স। আচ্ছা তুমি কি এটা জানো বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ক্যান্ডি বারের নাম কি? এবারও তার বন্ধু বলে, না আমি জানি না। বাফেট আবারও সেই একই উত্তর দিল, সিনিকার্স। সত্যি বলতে ওয়ারেন বাফেট সবসময় বিশ্বাস করতেন সবকিছু পরিবর্তন হয়ে গেল, কিছু কিছু জিনিস কখনোই পরিবর্তন হবে না। তাই আপনার সময়, শক্তি এবং অর্থ সেখানেই বিনিয়োগ করুন যেগুলো কখনোই পরিবর্তন হবে না। এজন্যই বাফেট কোকা-কোলা এবং ইন্স্যুরেন্স কোম্পানিতে বিনিয়োগ করতেন, কারণ 2050 সালে পৃথিবী যতই উন্নত হোক না কেন, মানুষ সবসময়ই নিরাপদ থাকতে চাইবে। তারা অবশ্যই কোকা-কোলা খাবে, বার্গার আর স্যান্ডউইচে টমেটো কেচাপ লাগাবে, আর অবশ্যই ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তার জন্য বীমা করবে। তাই পরিবর্তনের এই পৃথিবীতে সেই জিনিসগুলোর উপরেই ফোকাস করুন যেগুলো পরিবর্তন হবে না। নাম্বার 2, স্টোরিজ আর মোর পাওয়ারফুল দ্যান স্ট্যাটিস্টিক্স। টাইটানিক অনেক বড় জাহাজ ছিল, আর সেটা ডুবে গিয়েছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু পৃথিবীতে টাইটানিকের চেয়েও অনেক বড় জাহাজ ছিল যেগুলো ডুবে গিয়েছে, অথচ আপনি শুধু টাইটানিকের কথাই মনে রেখেছেন, কারণ টাইটানিকের গল্পটা আপনাকে বলা হয়েছিল, আর আপনি এই ব্যাপারে সকল কিছুই ভালোভাবে জানেন। সিরিয়া রিফিউজিতে কত কত মানুষ মারা গেছে এটা আপনি জানেন না, কিন্তু আইল্যান্ড কুর্দি নামের 3 বছরের একটি বাচ্চা ছেলের কথা নিশ্চয়ই দেখেছেন। এই একটা ছবি সিরিয়ার পুরো খবরকে দুনিয়ার সামনে নিয়ে আসে, যার কারণে বিশ্বের ক্ষমতাধর নেতারা সিরিয়ার ব্যাপারে ভাবতে শুরু করেছিল কিভাবে সিরিয়াকে এই ক্রাইসিস থেকে বাঁচানো যায়। পৃথিবী আসলে তথ্যের উপরে চলে না, চলে গল্পের উপরে। চার্লস ডারউইনের আগেও অনেকেই এভোলিউশন থিওরি আবিষ্কার করেছিলেন, কিন্তু আমরা এই তত্ত্বের জন্য চার্লস ডারউইনকেই জেনে থাকি, কারণ তিনি সেটাকে গল্পের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করেছিলেন। বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের মাঝে একটি হলো সেপিয়ান্স, যে বইয়ের 21 মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। সেই বইয়ের লেখক একটা সাক্ষাৎকারে বলেছিলেন, আমি আসলে কোনো কিছুই আবিষ্কার করিনি, আমি শুধু ফ্যাক্টসগুলোকে গল্পের মাধ্যমে প্রকাশ করেছি। স্টিফেন হকিংসও তার এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইয়ে বলেছিলেন, মানুষ আসলে ঘন্টার পর ঘন্টা বক্তব্য শুনতে পছন্দ করে না, মানুষ এমন কোনো গল্প শুনতে চায় যেটা তাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিতে পারে। নাম্বার 3, সিক পার্মানেন্ট ইনফরমেশন। পৃথিবীতে আসলে 2 ধরনের ইনফরমেশন পাওয়া যায়, এক পার্মানেন্ট, 2 এক্সপায়ারিং। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পাওয়া বেশিরভাগ খবরগুলোই এক্সপায়ারিং, অর্থাৎ ক্ষণস্থায়ী তথ্য, কারণ 1 মাস বা 2 মাস পরে সেগুলো আর কোনো কাজে লাগবে না। অন্যদিকে পার্মানেন্ট ইনফরমেশনগুলো খুঁজে পেতে আপনার কিছুটা কষ্ট হবে। এক্সপায়ারিং ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনি এটা জানতে পারবেন যে কি হয়েছে, কিন্তু পার্মানেন্ট ইনফরমেশনের মাধ্যমে আপনি এটা জানতে পারবেন আসলে কেন হয়েছে আর সামনে কি কি হতে পারে। তাই আপনি যতই ইন্টারনেট ব্যবহার করে এক্সপায়ারিং ইনফরমেশন সংগ্রহ করেন না কেন, সেটা আপনার কোনো কাজেই আসবে না। সেজন্য পার্মানেন্ট ইনফরমেশনগুলোর প্রতি ফোকাস করুন, যেগুলো আপনাকে সত্যিকারের শিক্ষা দেবে আর আপনার জীবনে কোনো না কোনো দিক দিয়ে পরিবর্তন নিয়ে আসবে। নাম্বার 4, ট্রাইবাল ইভেন্টস ব্রিডস ইনোভেশন। পুরো দুনিয়ার মানুষ যখন শান্তিতে আছে, সবাই সুখী, এই সময় আপনি নতুন কোনো কিছুর আশা করতে পারবেন না, কারণ সবাই নিজেদের কমফোর্ট জোনে রয়েছে। মানুষ তখনই নতুন কিছু করে যখন সে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিপদে মোকাবেলা করে। 1930 সালে আমেরিকাতে অর্থনীতি খুব একটা ভালো ছিল না, কিন্তু সেই সময় আমেরিকান কোম্পানিগুলোর উৎপাদন এবং লাভ আগের চেয়ে 40% বেড়ে গিয়েছিল।
কারণ ওই সময় তারা বিশাল বিশাল রাস্তা আর ইলেকট্রিক গ্রিড লাইন তৈরি করেছিল। আসলে মানুষ যখন বিপদে পড়ে আর যখন তার পিছনে ফিরে তাকানোর উপায় থাকে না, তখনই সে তার আসল কাজটি করে। মিলিটারিরা এর সবচেয়ে ভালো উদাহরণ, কারণ তারা সবচেয়ে জরুরি সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে, যেখানে টাকা আর মানব সম্পদের কোনো প্রশ্নই নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর মাঝে সবচেয়ে সংকটকালীন সময় ছিল। হিটলারের কারণে পুরো দুনিয়া তখন খুবই সংকটের মাঝে পড়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, সেই সময়ই বর্তমান বিশ্বে অভাবনীয় সকল আবিষ্কার, বিশেষ করে রাডার, ইন্টারনেট, মাইক্রো ওভেন, অ্যান্টিবায়োটিক এবং জিপিএস এর মতো জিনিসগুলো আবিষ্কার হয়েছিল। তাই আমি বলি, কিছুদিনের জন্য গায়েব হয়ে যান এবং নিজের কাজের উপর ফোকাস করুন। নাম্বার 5, ওয়ার্ল্ডস ইন ড্রাইভেন বাই এনভি। বিশ্বের প্রভাবশালী বিনিয়োগকারীদের মধ্যে একজন চার্লি মঙ্গার। তিনি বলেন, পৃথিবী লোভের উপর নয়, বরং হিংসার মাধ্যমে পরিচালিত হয়। আজ থেকে 30-40 বছর আগে খুবই অল্প টাকায় পরিবার চালানো যেত। সবাই কত খুশি ছিল, খুবই অল্প টাকার মাঝেই সবাই সন্তুষ্ট ছিল। কিন্তু বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রা আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। 1950 সালের তুলনায় বর্তমানে মানুষের জীবনযাত্রা অনেক উন্নত। উচ্চশিক্ষা, আধুনিক প্রযুক্তি, সুবিশাল স্থাপনা, সকল কিছুই মানুষের জীবনকে উন্নত করেছে ঠিকই, কিন্তু সন্তুষ্ট আর সুখী হওয়ার দিক দিয়ে বর্তমানে মানুষ 1950 সালের তুলনায় অনেকটা পিছিয়ে আছে। কারণ তখনকার মানুষের মাঝে হিংসা বা অহংকারের প্রবণতা এতটা ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের প্রায় 90% মানুষের জীবনযাত্রা একই রকম ছিল। কিন্তু 1950 সালের পর অনেকের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। কেউ ধনী হয়ে যায়, আবার কেউ আগের মতো গরিব থেকে যায়, যার ফলে একটা নীরব প্রতিযোগিতা, মানুষে মানুষে হিংসা ও রেষারেষি শুরু হয়। ধনীদের মাঝেও প্রতিযোগিতা শুরু হয়। তাদের লাইফস্টাইল, শরীরের রং, আকার, এগুলো নিয়ে এক ধরনের শো আপ শুরু হয়। সোশ্যাল মিডিয়ার কারণে সেটা আরো বেড়ে গেছে। আর এই কারণে মানুষের চিন্তা ভাবনার এমন পরিবর্তন হয়েছে যে আজ তাদের কাছে টাকা পয়সা, ধন সম্পদের অভাব নেই, কিন্তু তারপরেও তারা সুখী নয়। ফ্রান্সে একটা প্রবাদ খুবই প্রচলিত, ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু বি হ্যাপি দ্যাট ইজ ইজি, বাট ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপিয়ার দেন আদার্স দ্যাট ইজ ইম্পসিবল। অর্থাৎ আপনি যদি সুখী হতে চান তাহলে সেটা খুবই সহজ, কিন্তু আপনি যদি অন্য কারো চেয়ে বেশি সুখী হতে চান তাহলে সেটা অসম্ভব। আর এটাই আপনার দুঃখের প্রধান কারণ, কারণ সম্পদ আর সুখে থাকা দুই জিনিস। বাংলাদেশের প্রত্যন্ত এলাকার একটি ছেলে দামি কোনো গাড়ি কিনে নিজেকে ধনী ভাবতে পারে, কারণ তার আশপাশে সবাই গরিব। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, এই ছেলেটা যদি দুবাইয়ের কোনো শেখের সাথে বা আমেরিকার কোনো মিলিনিয়ারের সাথে তার সেই গাড়ি নিয়ে দাঁড়ায়, তাহলে সেখানে তাকে কেউ গুনবে না, সেখানে তাদের কাছে সে গরিব। নাম্বার 6, নেভার মিট ইউর হিরোস, আদারওয়াইজ ইউ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। জন মায়োনার্ড ক্যানিস নিউটনের এক বিশাল ফ্যান ছিলেন। তো তিনি একবার আইজ্যাক নিউটনের গবেষণার কাজে ব্যবহৃত নিলামকৃত সকল ধরনের কাগজ কিনে নিলেন। এমনকি সেগুলোর মাঝে এমন কিছু কাগজ ছিল যেগুলো এর আগে পৃথিবীর কেউ দেখেনি। জন নিউটনকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ মনে করতেন, কিন্তু যখন তিনি নিউটনের সেই কাগজগুলো পড়েছিলেন তখন তিনি দেখলেন নিউটন আসলে কালো জাদুতে বিশ্বাস করত। শুধু তাই নয়, তিনি অমর থাকার জন্য এগুলো নিজের উপর অ্যাপ্লাই করতেন। কিন্তু জনের জন্য নিউটনের এই কর্মকাণ্ডগুলো মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল, কারণ জন শুধু নিউটনকে বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ হিসেবে মনে করতেন। কিন্তু জন কখনো ভাবেননি যে নিউটন আসলে এমন কিছুতে বিশ্বাস করে। এটা জানার পর জনের মন ভেঙে যায়। আসলে আপনি যখন কারো কাছাকাছি যাবেন তখন তার সমস্যাগুলো আপনি ধরতে পারবেন। যখন আপনি তাকে পর্দার পিছন থেকে দেখবেন তখন আপনি তার আসল রূপ ধরতে পারবেন। আপনি যাকে হিরো ভাবছেন তার ভালো অভ্যাসগুলো যেমন সবার থেকে আলাদা হবে, ঠিক তেমনি তার খারাপ অভ্যাসগুলো সবার থেকে আলাদা হবে। তাই আপনি যাকে পছন্দ করেন বা হিরো মানেন তার কাছ থেকে দূরে থাকুন, কারণ যদি আপনি তার কাছাকাছি চলে যান এবং তার সাথে খুব বেশি ঘনিষ্ঠ হয়ে যান তাহলে আপনি হয়তো তার এমন কিছু গোপন বিষয় জেনে যেতে পারেন যেটা হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, এবং আপনার মন থেকে তার প্রতি সম্মানটাও চলে যেতে পারে, কারণ সেও আপনার মতো একজন মানুষ, তারও কোনো না কোনো দিক দিয়ে দুর্বলতা থাকতে পারে। ভালো থাকবেন।